আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি গুচ্ছ ভর্তি পরীক্ষা আসা 2023-24 সেশনে কেমিস্ট্রি অংশ থেকে যে সকল প্রশ্নগুলো এসেছিল প্রত্যেকটা প্রশ্ন সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আর যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নে বলছে কোন আয়নটির আকার সবচেয়ে বড়। সো একটা জিনিস খেয়াল করো করো যদি, তাহলে দেখতে পারবা এইখানে হচ্ছে ফ্লোরিন মাইনাস মানে একটা ইলেকট্রন গ্রহণ করছে, অক্সিজেন 2 মাইনাস মানে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, নাইট্রোজেন নাইট্রোজেন হচ্ছে 3 মাইনাস মানে তিনটা ইলেকট্রন গ্রহণ করছে, সোডিয়াম প্লাস মানে একটা ইলেকট্রন ত্যাগ করছে। সো দেখবা এই চারটা মৌলের হচ্ছে ইলেকট্রন সংখ্যা সেম, প্রত্যেকটারই 10টা করে ইলেকট্রন থাকে। যদি একই মানে হচ্ছে আয়নগুলোর যদি হচ্ছে কক্ষপথে একই ইলেকট্রন থাকে সেইটার হচ্ছে আকার বের করে আমি শর্টকাট একটা টিপ শিখিয়ে দিচ্ছি, সংখ্যা রেখার কথা মনে করবা। ধরো এই মাঝের বিন্দু এটা হচ্ছে 0, আর এইদিকে হবে +1 +2 +3 +4 ইনফিনিটি ভাবে চলতে থাকবে। বাম দিকে হচ্ছে -1 -2 -3 -4 এভাবে চলতে থাকবে। তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে সংখ্যা রেখার যখন ডান দিকে যাবে ধনাত্মক দিকে যাবে বাড়তে থাকে, আর হচ্ছে বাম দিকে যাবে তখন কিন্তু মান কমতে থাকে। আমরা একটু উল্টো ভাবে চিন্তা করব, আয়নের ক্ষেত্রে উল্টো ভাবে চিন্তা করব যে যখনই হচ্ছে বাম দিকে যাবে মানে নেগেটিভ চার্জ গুলো বাড়তে থাকবে তখন ওই আয়নের আকার বাড়বে, আর ডান দিকে যখন হচ্ছে আহ ধনাত্মক সংখ্যা বাড়তে থাকবে, ধনাত্মক মানগুলো বাড়তে থাকবে, তখন আকার হচ্ছে কমবে। এইখানে দেখো ফ্লোরিন, তাহলে ফ্লোরিনকে আমরা হচ্ছে -1 এর সাথে চিন্তা করতে পারি তোমাদের বোঝার সুবিধার্থে। -1 কে আমরা হচ্ছে ফ্লোরিন -1 এর সাথে চিন্তা করতে পারি। -2টা হচ্ছে অক্সিজেন 2 মাইনাসের সাথে চিন্তা করতে পারি, আর নাইট্রোজেন 3 মাইনাস কে আমরা হচ্ছে -3 এর সাথে চিন্তা করতে পারি, আর সোডিয়াম হচ্ছে প্লাস কে হচ্ছে +1 এর সাথে চিন্তা করতে পারি। কি বলছি, এই সেম যদি ইলেকট্রন থাকে আয়নগুলোর, সেটা হচ্ছে এই দিকে যত যেতে থাকবে মানে ধনাত্মক দিকে আমার মানগুলো বাড়তে থাকবে তত হচ্ছে আকার ছোট হবে, আর নেগেটিভ মান যত বাড়তে থাকবে তত আকার বড় হবে। তাহলে দেখো আকার কোন দিক বাড়বে, এই দিক থেকে যখন এই দিকে আসবে আকার কিন্তু বাড়বে। তাহলে দেখো সবচেয়ে আকার বড় কার হবে, কিন্তু এই নাইট্রোজেন 3 মাইনাস আছে এইটার আকার হচ্ছে সবচেয়ে বড়। আর ছোট কার হবে, যখন হচ্ছে বাম থেকে ডান দিকে যেতে থাকবে তখন কিন্তু সেই মৌল হচ্ছে সেই আয়নের আকার কিন্তু সবচেয়ে ছোট হবে। সবচেয়ে ছোট এখানে কি হবে, সোডিয়াম প্লাস। অ্যান্সারটা হবে হচ্ছে সোডিয়াম প্লাস। এভাবে তোমরা মনে রাখতে পারো, আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে বলছে কোনটা হচ্ছে বনস্টেট লাউরি মতে অ্যাসিড। সো বনস্টেট লাউরি মতে অ্যাসিড হচ্ছে, অ্যাসিড হবে তারাই যারা হচ্ছে H+ আয়ন দান করে বা ত্যাগ করতে পারে। আর বনস্টেট লাউরি মতে হচ্ছে ক্ষার হবে তারাই যারা হচ্ছে এই H+ আয়ন হচ্ছে গ্রহণ করতে পারে। তাহলে কি বলছে আমাদের প্রশ্ন, বলছে বনস্টেট লাউরি মতে হচ্ছে অ্যাসিড কোনটি হবে যেটা H+ দান করবে। সো অপশন গুলো দেখি আমরা চেক করে দেখি। এখানে এ নাম্বার অপশনে কি আছে, দেখো এ নাম্বার অপশন আছে হচ্ছে OH-, এই OH- কিন্তু হচ্ছে এখান থেকে কিন্তু হচ্ছে H+ দান করতে পারে না, বরং OH- কিন্তু আরো একটা H+ গ্রহণ করে, এটা কিন্তু হবে হচ্ছে H2O, পানি হয়ে যায়। তাহলে এইটা H+ গ্রহণ করতেছে, তাহলে OH- এটা কিন্তু একটা ক্ষার হবে। সো এ নাম্বার অ্যান্সার হবে না। এবার বি নাম্বার অপশনটা চেক করি। বি নাম্বার অপশন আছে হচ্ছে PH3। এই PH3 হচ্ছে H+ দান করতে পারে না, বরং H+ গ্রহণ করে, H+ গ্রহণ করে PH4+ আয়নে পরিণত হয়। সো এইটা একটা কার, সো এটাও কারেক্ট আনসার হবে না। এবার সি নাম্বার অপশনে খেয়াল করে দেখো, সি নাম্বার অপশন আছে CO3 2 মাইনাস, এইটা হচ্ছে H+ মানে দান করতে পারে না, বরং এইটা হচ্ছে একটা H+ গ্রহণ করে, একটা H+ গ্রহণ করে হয় হচ্ছে সি HC
HCO 3 মাইনাস হয়। আর তাহলে এইটাও কিন্তু একটা হচ্ছে ক্ষার। আর অবশেষে আরেকটা অপশন আছে হচ্ছে NH4 প্লাস এই NO, সরি এখানে প্লাস আছে, হ্যাঁ প্লাস আছে। এইটা হচ্ছে আমাদের একটা H প্লাস মানে ত্যাগ করতে পারে। সো এইটা কিন্তু H প্লাস ত্যাগ করে হচ্ছে CH3 প্লাস হচ্ছে H প্লাস ত্যাগ করে। সো এই যৌগ কিন্তু দেখো হচ্ছে H প্লাস হচ্ছে ত্যাগ করতে পারে। তাহলে এই অপশনগুলোর ভিতর দেখো NH4 প্লাস এইটা কিন্তু হচ্ছে বোনস্টার লাউডের মধ্যে এসিড, কারণ এটা H প্লাস ত্যাগ মানে ত্যাগ করতে পারে। সো অ্যান্সারটা হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছো। এই প্রশ্নে বলতে হচ্ছে 25°C তাপমাত্রায় প্রদত্ত কোষটির কোষ বিভব কত। সো আমাদের হচ্ছে এইটার হচ্ছে কোষ বিভব বের করতে বলছে। সো এটা কিন্তু তাপমাত্রা দিয়ে আছে এবং মোলার ঘনমাত্রা দিয়ে আছে। এটা যদি রিটেন প্রসেসে হইতো তখন আমাদের বড় ভাবে করতে হতো, যেহেতু একটা এমসিকিউ দিছে। নরমালি আমরা হচ্ছে ইসেল যেভাবে বের করি না সেভাবে এটা সমাধান করব। ইনট সেল, ইনট সেলটা কি, ইনট সেলটা হবে হচ্ছে অ্যানোডের জারণ মান, অ্যানোডের হচ্ছে জারণ মান প্লাস হচ্ছে ক্যাথোডের, ক্যাথোডের হচ্ছে বিজারণ মান, বিজারণ মান। তাহলে দেখো অ্যানোডের জারণ মান, আর এখানে খেয়াল করে দেখো এইটারও বিজারণ মান, নিকেল আয়নের হচ্ছে বিজারণ মান দিয়েছে, সিলভার আয়নের হচ্ছে কিন্তু বিজারণ মান দিয়েছে। আমাদের একটা বিজারণ মান লাগবে আর একটা জারণ মান লাগবে। সো অ্যানোডটা কোনটা হয়, ওই সক্রিয়তা সিরিজের হচ্ছে উপরের দিকে যে মৌলগুলো থাকে ওগুলো অ্যানোড হয়, আর সক্রিয়তা সিরিজের নিচের যে মৌলগুলো থাকে সেটা হচ্ছে ক্যাথোড হয়। সেটা হচ্ছে কিন্তু হচ্ছে ক্যাথোড হবে। আর হচ্ছে অ্যানোডের জারণ ঘটে আর হচ্ছে ক্যাথোডের বিজারণ ঘটে। তাহলে দেখো এখানে নিকেল আর সিলভারের ভিতর নিকেল পর্যায় সারণীর কিন্তু অনেক উপরে থাকে, সেহেতু নিকেলের হবে অ্যানোডের জারণ মান আর ক্যাথোডটা হবে কিন্তু হচ্ছে সিলভার। তাহলে দেখো আমরা এইখানে দেখো নিকেলের হচ্ছে বিজারণ মান দেওয়া আছে। তো বিজারণ মান থেকে জারণ মান কিভাবে পাবো, হচ্ছে চিহ্ন থাকে, চিহ্নটা পরিবর্তন হবে। এখানে বিজারণ মান দিয়েছে নিকেলের -0.25। সো অ্যানোড মানে নিকেলের জারণ মানটা হবে প্লাস, তাহলে চিহ্নের পরিবর্তন হবে 0.25 প্লাস। দেখো ক্যাথোডের হচ্ছে ক্যাথোড হবে হচ্ছে এই সিলভার, সিলভারের বিজারণ মানে দেওয়া আছে, এটা ডিরেক্টলি লিখতে পারবো 0.80। সো এইটা ক্যালকুলেশন যদি করে দেখো এইটার সাথে যদি এইটা যোগ করো তাহলে লাগবে হচ্ছে 1.050 হবে ভোল্ট হবে। সো এইটা হচ্ছে ইনোড সেলের মান। আশা করি বুঝতে পারছো। বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা রিটার্ন প্রসেস হলে কিন্তু আর ডিটেলস ভাবে ওই ঘনমাত্রা বসাতে হতো, লগ দিয়ে করতে হতো, বাট এমসিকিউ এভাবে করলে দেখো অ্যান্সার কিন্তু মিলা যায়। সো বি নাম্বার কারেক্ট অ্যান্সার। তো এখানে একটা হচ্ছে বিক্রিয়া দিয়েছে এবং একটা কেপির মান দিয়েছে, এইটার আংশিক চাপ দিয়েছে, তাহলে NO2 এর আংশিক চাপ কত এটা বের করতে বলছে। সো দেখো যে বিক্রিয়াটি দেওয়া আছে সেটা এখানে লিখি। দেখো বিক্রিয়াটি হচ্ছে N2O4, এটাকে বিজারিত করলে উৎপন্ন হচ্ছে 2NO2, দুইটা কিন্তু গ্যাসীয় মৌল। তাহলে দেখো এইটার হচ্ছে আমরা কেপি বের করি। দেখো কেপিটা কি হবে, কেপি সমান সমান হবে হচ্ছে উপরে যাবে হচ্ছে পি, এটার পরে যাবে হচ্ছে NO2, যেহেতু হচ্ছে এর সামনে সব 2 আছে, এই পাওয়ার আকারে যাবে কিন্তু হচ্ছে এই 2টা। আর বিক্রিয়কে দেখো যেইটা আছে সেইটা লিখলাম পি, আর হচ্ছে N2O4, আর এর সামনে সব 1, পাওয়ার 1 না দিলেও হবে। এখন দেখো আমাদের কি বের করতে বলছে, আমাদের বের করতে বলছে এর আংশিক চাপ P of NO2, এটা বের করতে বলছে, P of NO2 এটা বের করতে বলছে। সো আমরা একটা এখানে কি করতে পারি, দেখো বা আর যদি গুণ করি, নিচে 1 আছে, 1 এর সাথে এটা গুণ করলে এটা হবে P of NO2, এরপর স্কয়ার এস স্কয়ার দিলাম, আর এইটার সাথে এটা কিন্তু গুণ হবে, তাহলে কেপি এর সাথে গুণ কিন্তু হবে হচ্ছে আংশিক চাপ অফ N2O4। তাহলে
পি অফ NO2 স্কোয়ার আছে এ পাশে পাঠালে কিন্তু রুট ওভার হয়ে যাবে। আমাদের হচ্ছে NO2 এর আংশিক চাপ বের করতে হবে। এখানে ক্যালকুলেশন করি, দেখো রুট ওভার কেপির মান দিয়ে আছে, দেখো হচ্ছে 0.008 গুণন হচ্ছে N2O4 এর আংশিক চাপ দেওয়া আছে কত, দেখো আংশিক চাপ দেওয়া আছে হচ্ছে 0.8। এইটা কিন্তু আমাদের হাতে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, হাতে ক্যালকুলেশন দেখে দিই, দেখো এখানে আছে 8 লিখলাম, কয় ঘর পর আছে 1 2 3 গুণন 10⁻³ লিখলাম, গুণন এখানে 8 লিখলাম, দেখো কয় ঘর পরে 8 আছে, এক ঘর পরে 8 আছে, সেহেতু 10⁻1 হবে। তাহলে দেখো এখানে কি হয়, 8×64 মানে 64 গুণন দেখো 10, এই পাওয়ার আর এর গুণ অবস্থায় আছে, এই এই পাওয়ার গুলো যোগ হবে, তাহলে -4 হবে। তাহলে দেখো √64 মানে হচ্ছে 8 গুণন 10⁻10 এর পরে যদি রুট ওভার হয় তাহলে 10⁻² হবে। সো অতএব NO2 এর আংশিক চাপটা পাইলাম আমরা হচ্ছে 8 গুণন 10⁻²। সো এটার সাথে দেখো বি নাম্বার অপশন মিলেছে, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলছে কোন কপার সালফেট দ্রবণে যদি প্লাটিনামের তড়িৎদ্বারের সাথে 1 ঘন্টা যাবত এত এম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে কতগুলো কপার আয়ন জমা পড়বে। সো দেখো এখানে আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে, ফর্মুলাটা হচ্ছে IT = NEF। এখান থেকে আমাদের কি বের করতে বলছে, কতগুলো পরমাণু, তাহলে আমাদের এখান থেকে মোল বের করব, তারপরে কতগুলো পরমাণু হয় এটা বের করব। N সমান হবে হচ্ছে IT ডিভাইডেড হচ্ছে EF। প্রথমে মোল বের করে ওই মোল থেকে কিন্তু কয়টি পরমাণু আছে ওটা বের করা যাবে। তাহলে দেখো দেখো কত অ্যাম্পিয়ারের কথা বলছে, 1.25 গুণন টিটা হচ্ছে 1 ঘন্টা, আমাদের ঘন্টা নিলে হবে না, এখানে সেকেন্ডে কনভার্ট করতে হবে। সো 1 ঘন্টা মেন্স হচ্ছে 3600 সেকেন্ড। ইটা হচ্ছে কয়টি ইলেকট্রন আদান প্রদান করতে পারে। সো এখানে কি বলছে, কোপার কিন্তু হচ্ছে কোপার থেকে কিন্তু কোপার 2+ হতে পারে, তাহলে কয়টি ইলেকট্রন ত্যাগ করতে পারে, 2টি, তাহলে এর মান হবে 2 গুণন এফ এর মান কিন্তু হচ্ছে 96500। এইখানে দেখো আমাদের হাতে একবারে অনেক একটা টাফ, এটা হাতে ক্যালকুলেশন করা, সো এক্সাক্ট আমরা হাতে এটাকে ক্যালকুলেশন করতে পারবো না। ক্যালকুলেশন করবা, এটা ক্যালকুলেশন করলে হবে 0.0233 মোল। সো কিছু কিছু ম্যাথ দেয় বুঝছো, সেগুলো কিন্তু হাতে ক্যালকুলেশন হচ্ছে করা যায় না, তোমার সময় নষ্ট করার জন্য এই কয়েকটা ম্যাথ দিতেই পারে, এগুলো স্কিপ করে যায় পরীক্ষার হলে। এটা আমরা কি পাইলাম, এন মোল এত পাইলাম। তাহলে দেখো হচ্ছে আমাদের কয়টি পরমাণু আছে, দেখো আমরা জানি এক মোলে পরমাণু থাকে হচ্ছে 6.023 গুণন 10⁻23 তাই তো। অতএব 0.0233 মোলে থাকবে, কয়টি থাকবে, এর সাথে গুণ হবে 6.023 গুণন 10⁻23 গুণন হচ্ছে 0.0233। এইটাও কিন্তু হাতে ক্যালকুলেশন করা যাবে না। সো এইটার সাথে যদি এইটা গুণ করো, এখানে লিখে দিচ্ছি 14.04 গুণন 10⁻21। সো এই প্রশ্ন কিন্তু হচ্ছে ক্যালকুলেটর ছাড়া কিন্তু সমাধান করতে পারবে না। আর এরকম ম্যাথ যদি পরীক্ষার হলে আসে, স্কিপ করাই যাও, তোমার জন্য ভালো হবে। সো এই নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলছে কোন অরবিটালটি অসম্ভব মানে সম্ভব নয়। সো অরবিটালটি সম্ভব হবে যখন n এর মান l এর থেকে বড় হবে। সো প্রধান শক্তি স্তরের মান উপশক্তি স্তরের মানের থেকে কিন্তু বড় হতে হবে। সো অপশনগুলোর ভিতর দেখবো কোনটাতে হচ্ছে এই কন্ডিশন খাটে। সো 1 নাম্বার অপশনে আছে হচ্ছে 2p, বি নাম্বার এটা হচ্ছে এ নাম্বার অপশন আছে 2p, বি নাম্বার অপশন আছে হচ্ছে 3d, সি নাম্বার অপশন আছে দেখো 4f, ডি নাম্বার অপশন আছে হচ্ছে 3f। দেখবো কোন অপশন হচ্ছে এই কন্ডিশনটা খাটে। এইখানে দেখো এইটা কিন্তু হচ্ছে n এর মান 2 আর p এর মান দেখো আমরা জানি s এর মান হচ্ছে, এখানে একটু লিখে দেই, s এর মান হচ্ছে 0, p এর মান হচ্ছে 1, d এর মান হচ্ছে 2,
আর এফ এর মান কিন্তু হয় হচ্ছে 3। তাহলে দেখো এখানে পির মান কত, পির মান হবে হচ্ছে 1। এখানে কিন্তু হচ্ছে এর পরিবর্তে আমি এখানে একটু লিখে দিই, দেখো এখানে এন এর মান হবে কত, এন এর মান হচ্ছে 2 এবং এল এর মানটা হচ্ছে পির মান কত 1। তাহলে দেখো এই কন্ডিশন মানতেছি, তাহলে এটা সম্ভব 2p। আবার 3d এর ক্ষেত্রে দেখো এখানে এন এর মান হচ্ছে 3 আর এল এর মান দেখো, এল এর মান হচ্ছে ডি এর মান কত 2, এইখানেও এন এর মান এল এর থেকে বড়, সো এই কন্ডিশন খাটতেছে। সো এইখানে দেখো এখানে এন এর মানটা হচ্ছে দেখো 4 আর এল এর মানটা কত, এল এর মানটা হচ্ছে এফ, এফ এর মান হচ্ছে 3। এটাও কিন্তু দেখো এন এন এর মান এল এর থেকে বড়, এই কন্ডিশন খাটতেছে, সো 4 এফ সম্ভব। এবার এইখানে আসো দেখো এখানে এন এর মান কত, এন এর মান হচ্ছে 3 আর এফ এর মান কত, এফ এর মানটা হচ্ছে 3। সো এইখানে সরি এখানে এফ না, এটা হচ্ছে এল। এফ এর ক্ষেত্রে এল এর মান হয় কিন্তু 3। তাহলে এইখানে দেখো এইখানে এন ইকুয়াল হচ্ছে এল। সো এন আর এল সমান হওয়া যাবে না, অবশ্যই সবসময় এনটাই বড় হবে, সেহেতু এই এইটা যে আছে এই অরবিটাল হওয়া সম্ভব না। সো অ্যান্সার হচ্ছে এই প্রশ্নের ডি নাম্বার 3f অরবিটালটি অসম্ভব। আশা করি বুঝতে পারছো। প্রশ্নে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, বলছে এই মৌলটির পর্যায় সারণীর অবস্থান কোথায় ইলেকট্রন বিন্যাস থেকে শনাক্ত করতে হবে। প্রথমে আমরা হচ্ছে পর্যায়টা শনাক্ত করি, দেখো পর্যায় শনাক্তকরণ খুব সহজ। সো এই মৌলের দেখো পর্যায় হচ্ছে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের মান যেটা, সেইটাই কিন্তু হচ্ছে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের মান যেটা হবে সেটা হবে এই 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 মৌলের হচ্ছে পর্যায়। তাহলে দেখো এখানে সর্বশেষ কক্ষপথ হচ্ছে এই 6s2 6s2 অরবিটাল, মানে হচ্ছে সর্বশেষ কক্ষপথের মানটা হচ্ছে 6। তাহলে পর্যায় পালাম হচ্ছে 6, তাই তো। এবার আমরা হচ্ছে গ্রুপটা শনাক্ত করব, এটা কয় নাম্বার গ্রুপের মৌল এটা আমরা বের করার চেষ্টা করব। সো গ্রুপ কিভাবে, সর্বশেষ ইলেকট্রনটি হচ্ছে যে গ্রুপে যায় সেটা হচ্ছে সেই ব্লক মৌল, বা এখান থেকে গ্রুপটা শনাক্ত করা যায়। তাহলে দেখো সর্বশেষ সর্বশেষ ইলেকট্রন দেখে কি মনে হচ্ছে 6s2 তে সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করে। তাহলে সর্বশেষ কোন অরবিটালে প্রবেশ করে সর্বশেষ ইলেকট্রনটি, এস অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, দুইটা। তাহলে এস অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, দুইটা। তাহলে গ্রুপ কত হবে, গ্রুপটা হবে হচ্ছে 2 নাম্বার। তাহলে অ্যানসারটা কোনটা হবে দেখো, পর্যায় নাম্বার 6 আর গ্রুপ নাম্বার 2, দ্বিতীয় গ্রুপ। কত সুন্দর না, আর এ নাম্বার অপশনে দিয়ে দিয়েছে, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ নাম্বার। তোমরা এই ভুলটাই করবো, আমরা ম্যাক্সিমাম জন প্রথম প্রথম যদি এরকম কোনো যৌগের ইলেকট্রন বিন্যাস দেখি এইটাই কারেক্ট অ্যান্সার দিবে। আর সারা কত চালাক দেখছো এই নাম্বার অপশন এসে, কিন্তু এই এ নাম্বারটা সঠিক অ্যান্সার নয়, এ নাম্বার ভুল অ্যান্সার। তাহলে বলো কেন ভাই ভুল অ্যান্সার, এটা মিলে যাচ্ছে তো, কি জন্য ভুল অ্যান্সার, দেখো গ্রুপ এটার 6 হবে ঠিক আছে, এটার পর্যায় 6 হবে, মানে পর্যায়টা 6 নাম্বার পর্যায় হবে, বাট গ্রুপটা হচ্ছে ভিন্ন হবে। কেন ভিন্ন হবে দেখো, দেখে মনে হচ্ছে সর্বশেষ ইলেকট্রন, সর্বশেষ ইলেকট্রনটি হচ্ছে এস 6x2 এই অরবিটাল হচ্ছে প্রবেশ করে, কিন্তু না প্রবেশ করে না। এইখানে আউফ বাই নীতি অনুযায়ী কি, আউফ বাই নীতি অনুযায়ী হচ্ছে এল প্লাস এল এর মান হচ্ছে যেইটার হচ্ছে কম হয় সেইটাতে কিন্তু আগে ইলেকট্রন প্রবেশ করে, তারপরে হচ্ছে যার মান বেশি হয় সেইটাতে বেশি তারপরে প্রবেশ করে। এইখানে এন এর মান 6, এস এর মান 0, তাহলে এন প্লাস এস এর মান কত হয় 6। আবার একটা জিনিস খেয়াল করে, এইখানে আছে 4f, 4f এর যদি আমরা হচ্ছে n প্লাস n এর মানটা হিসাব করে দেখো, n এর মান হচ্ছে 4 আর f এর মান, f এর হচ্ছে l এর মান কিন্তু 3, 4 প্লাস 3 মানে 7। তাহলে দেখো তো এই দুইটার ভিতর n প্লাস l এর মান কোনটাতে কম আসলো, 6s। কি বলছে আউট বাই নীতি অনুযায়ী, তোমরা কি পড়নি হচ্ছে, তোমরা হচ্ছে এখন 19 থেকে পারমাণবিক সংখ্যা 19 থেকে ইলেকট্রন বিন্যাস করো, আগে কিন্তু হচ্ছে 4 এসে যায়, দেন হচ্ছে 3 দিতে যায়, মনে হতে পারে কিন্তু 3 দিতে আগে যাওয়ার কথা, কিন্তু না 3 দিতে না আগে যায়, কিন্তু হচ্ছে 4 এসে যায়, কারণ 4s এর n প্লাস l এর মান কিন্তু কম।
ঠিক ওই রকমই এটার ইলেকট্রন বেঞ্চ একটু সাজিয়ে দিয়েছে, বুঝছো? সাজিয়ে এটা যদি এইখানে দিতে তোমরা কারেন্ট আনসারটা দিতে পারতা, বাট এইখানে কিন্তু 6x এ n প্লাস l এর মান হচ্ছে 6 আর f 4f এর মান কিন্তু হয় 7, সেহেতু আগে ইলেকট্রন কিন্তু এইখানে প্রবেশ করে। এই এস এর দুইটা ইলেকট্রন পূর্ণ হওয়ার পরে আবার হচ্ছে ইলেকট্রন সর্বশেষ যে ইলেকট্রন ঘটে যায় সেটা কিন্তু হচ্ছে f অরবিটালে। তাহলে আমরা কি বললাম, গ্রুপটা হবে হচ্ছে যে অরবিটালে যায় সেটা অনুযায়ী হবে। তাহলে সর্বশেষ ইলেকট্রন কিন্তু হচ্ছে 4f3 তে যায়। সো এটা কিন্তু f ব্লক মৌল। অনেকে ভাবতে পারে এটা s ব্লক মৌল, না এটা কিন্তু s ব্লক মৌল নয়, কারণ s ব্লকে কিন্তু আগে ইলেকট্রন প্রবেশ করে, সর্বশেষ ইলেকট্রনটা হচ্ছে 4f3 তে প্রবেশ করে। তাহলে গ্রুপ কত হবে দেখো, এই f এ কয়টা ইলেকট্রন আছে, f এ কিন্তু 3টা হচ্ছে ইলেকট্রন আছে, সো গ্রুপটা হবে হচ্ছে 3। পর্যায় হচ্ছে 6 আর গ্রুপ হচ্ছে 3। তাহলে অ্যান্সার হচ্ছে দেখো ডি নাম্বার অপশনে মিলে যাচ্ছে। অনেক ইন্টারেস্টিং প্রশ্ন কিন্তু, আর ম্যাক্সিমাম জন কিন্তু এই প্রশ্নে ভুল করবে। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে বলছে কোন নদীর 1 লিটার পানিতে যদি হচ্ছে ক্লোরাইড আয়নের হচ্ছে পরিমাণ নির্ণয়ের টাইট্রেশনের সমাপ্তি বিন্দুতে হচ্ছে এত মিলিলিটার এত মোলার সিলভার আয়ন প্রয়োজন, তাহলে নদীর পানিতে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত, এটা আমাদের হচ্ছে ppm এককে বের করতে বলছে। সো এই প্রশ্নটা সমাধানের ক্ষেত্রে আমাদের যদি টাইট্রেশন করা হয়, এই ফর্মুলাটির দুইটা আয়নের যদি টাইট্রেশন করা হয় S1 B1 N1 ইকুয়াল S2 V2 N2, এটা দ্বারা সমাধান করতে আমাদের কি বের করতে বলছে, ক্লোরাইড আয়নের হচ্ছে ঘনমাত্রা। সো আমরা এই ওয়ান গুলোকে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা ধরবো, আর ডান পাশে সিলভার আয়নের হচ্ছে ঘনমাত্রা আয়তন এগুলো ধরবো। তাহলে আমাদের ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বের করতে বলছে, দ্যাট মিন্স S1 বের করতে বলছে। S1 সমান সমান হবে S2 V2 N2 ডিভাইডেড হবে কিন্তু V1 N1, তাই তো? তাহলে দেখো এর 2 জাতীয় কার এগুলো, এই 2 জাতীয়টা হচ্ছে এই সিলভার প্লাস আয়নের ক্ষেত্রে। সো H2 মানে হচ্ছে ঘনমাত্রা কত মোল দিয়েছে, 0.01 মোল, গুণ হচ্ছে V1 টা হচ্ছে আয়তন কত দিয়েছে, 3.0 মিলিলিটার। আমাদের এটাকে লিটার কনভার্ট করতে হবে। 3 গুণন লিটার হচ্ছে 10 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ করলে লিটার কনভার্ট হবে। আর N2 টা কত, N2 টা হচ্ছে কয়টি ইলেকট্রন আদান প্রদান করতে পারে। সো সোডিয়াম প্লাস সিলভার প্লাসটা হচ্ছে সিলভার প্লাস হতে পারে, মানে হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে। আর V1 টা হবে হচ্ছে ক্লোরাইড আয়নের আয়তন কত দিয়েছে, 1 লিটার। সো এটা লিটারের আছে, লিটারে আর কনভার্ট করব না। আর N1 টা হচ্ছে কয়টি ইলেকট্রন আদান প্রদান করতে পারে, ক্লোরাইড আয়ন কিন্তু একটা ইলেকট্রনই গ্রহণ করতে পারে। সো N1 এর মান হচ্ছে 1। তাহলে দেখো S2 S1 এটা হচ্ছে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত আসবে, দেখো এখানে যদি ক্যালকুলেশন করি, দেখো 3 গুণন এখানে পয়েন্টটা উঠে দেবো, তাহলে পয়েন্টের পর 2 ঘর আছে, সে 10 টু দি পাওয়ার -2 দ্বারা গুণ করলাম। আর এখানে কিন্তু আছে 10 টু দি পাওয়ার -3, তাহলে 1 দ্বারা 1 কে ভাগ করলে এটা হবে 3 গুণন এখানে দেখো দুইটা পাওয়ার যোগ হবে 10 টু দি পাওয়ার -5 হবে। এইটা আমরা হচ্ছে S1 পেলাম ক্লোরাইড আয়তে। আমাদের S1 ঘনমাত্রা কিন্তু বের করতে বলে নাই, বের করতে বলছে ঘনমাত্রা বের করতে বলছে, বাট এটা হচ্ছে ppm এককে আমাদের ঘনমাত্রা বের করতে বলছে। সো ppm এককে ঘনমাত্রা হচ্ছে ppm এককে ঘনমাত্রা হচ্ছে sm গুণন 10 টু দি পাওয়ার 3। তাহলে দেখো আমরা হচ্ছে s এর মান কত পাইছি, 3 গুণন 10 টু দি পাওয়ার -5 m। m কোন আয়নের কথা বলছে, ক্লোরাইড আয়নের। m এর মানটা হচ্ছে 35.5 গুণন এসে হবে 10 টু দি পাওয়ার 3। তাহলে দেখো 3 এর সাথে যদি হচ্ছে 35 গুণ করো, তাহলে কিন্তু হবে হচ্ছে 105 এর একটু বেশি হবে, পয়েন্ট যেহেতু আছে 106 পয়েন্ট সামথিং, আমরা এটাকে 106 ধরলাম। ভালোভাবে খেয়াল করে 35 এর সাথে যদি 3 গুণ করো তাহলে 105 হয়।
আর এখানে পয়েন্ট আছে মানে সামথিং হবে, মানে 106 পয়েন্ট সামথিং এরকম হবে। আর এখানে দেখো এই পাওয়ার আর এই পাওয়ারের বেস সেম, মানে এই পাওয়ার দুটো যোগ হয়, -5 এর সাথে যদি +3 করো তাহলে -2 হবে। তো এরকম আকারে নিয়ে সেহেতু পয়েন্ট আকারে যদি নিয়ে আসি তাহলে দেখো 10⁻², তাহলে পয়েন্ট কোথায় হবে, তাহলে এক ঘর পরে হচ্ছে 0.6, মানে 2 ঘর পরে দশমিক দিতে হবে, তাহলে অ্যান্সারটা হবে 1.06 সামথিং হবে, কারণ আরো অ্যান্সার হবে ওটা লিখে নিতে। তাহলে ppm এককে হচ্ছে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হবে 1.06 আরো সামথিং হবে। এ নাম্বার অপশন সে মিলে যাচ্ছে 1.065, সো এ নাম্বার হবে কারেক্ট অ্যান্সার। অনেক ইন্টারেস্টিং ম্যাথ কিন্তু এটা। দেখো এই প্রশ্ন বলছে জ্যামিতিক সমানতা প্রদর্শন করে কোনটি। সো জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে হচ্ছে টার্নস এবং সিস হতে হবে, এরকম যেগুলো করে সেগুলো জ্যামিতিক। মানে আসলে এটা হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড হতে হবে। অপশন চেক করে দেখো এ নাম্বার অপশনে কিন্তু হচ্ছে ডাবল বন্ড আছে, এটার হচ্ছে হতে পারে। এখন দেখবো যে চার হাতে কি এই কার্বন কার্বনের যে ডাবল বন্ড আছে চার হাতে কি চারটা ভিন্ন মূলক আছে। দেখো এই কার্বনের দুই H2 দুইটা আছে, তো এই কার্বনের একটা H, এখানে দিলাম একটা H। আর এই কার্বনে দেখো হচ্ছে একটা আছে H আর একটা আছে হচ্ছে HCl। দেখো তো এখানে কি চারটা ভিন্ন মূলক আছে, এখানে হাইড্রোজেন 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 তিনটা সেম মূলক, সো এটা কিন্তু হচ্ছে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। বি নাম্বার অপশনে দেখো, বি নাম্বার অপশনে কি আছে দেখো, বি নাম্বার অপশনে আছে হচ্ছে CH3 ও আগে আমরা হচ্ছে কার্বন কার্বন বন্ডটা ডাবল বন্ড যেখানে আছে সেইটা নেই, এইখানে দেখো কার্বন কার্বন ডাবল বন্ড আছে, কার্বন কার্বন ডাবল বন্ড দিলাম। এখন দেখো এই হাতের কার্বনে হচ্ছে দুইটা হাত আছে, আর এসে দুইটা হাত বন্ধন করছে, একটা আছে H একটা আছে HCl, এখানে H দিলাম আর এখানে হচ্ছে Cl দিলাম। আর আর এই কার্বনের কিন্তু দুইটা হাত, এই কার্বনের কিন্তু হচ্ছে দুইটা হাত, একটা হাতে দেখো হাইড্রোজেন আছে দিলাম, আর আরেকটা হাতে হচ্ছে মিথাইল মূলক আছে CH3 আছে, CH3 আছে। এবারে খেয়াল করো তো এই কার্বন কার্বনের ডাবল বন্ড যেখানে আছে আর চারটা হাতে, মানে সো টার্ন শেষ হতে হবে, মানে হচ্ছে এক পাশে বাম পাশে বা ডান পাশে একই হওয়া যাবে না। তাহলে এইটা দেখো বাম পাশে দেখো হচ্ছে হাইড্রোজেন আছে, এখানে হচ্ছে মিথাইল মূলক আছে ভিন্ন মূলক আছে, আর এইটাতে দেখো এই পাশে হাইড্রোজেন আছে এখানে ক্লোরিন আছে ভিন্ন মূলক আছে। সো তাহলে কিন্তু এইটাই কিন্তু হচ্ছে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। সো এটার অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বার। আর এগুলো অপশন দেখতে পারো দেখো, এইটার হচ্ছে এক পাশে হচ্ছে হাইড্রোজেন দুইটা এগুলো হবে, ডান পাশে দুইটা গুলো এগুলো হবে, সো এটা আনসার হবে না। আর এইটা দেখো এক পাশে হাইড্রোজেন দুইটা সেম হবে, সো এটা আনসার হবে না। আর এটার তো দেখো হাইড্রোজেন এক পাশে সেম হয়েছে, সেই জন্য এইটা আনসার হবে। জাস্ট এইটারে দেখো হচ্ছে এক পাশে হচ্ছে ভিন্ন ভিন্ন মূলক, আরেক পাশেও ভিন্ন ভিন্ন মূলক, অ্যান্সারটা হবে বি নাম্বার। প্রশ্ন বলছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী লাইমেন সিরিজ রেখা থেকে চতুর্থ শক্তি স্তর থেকে আগত ইলেকট্রন বিকিরিত শক্তির তরঙ্গ সংখ্যা কত, এটা বের করতে বলছে। সো আর এইচ এর মানও দিয়েছে। এটা এই ম্যাথটা দেখে অনেক ভয় পেতে পারে, অনেকে মনে করতে পারে কিভাবে হাতে ক্যালকুলেশন করব, সো এটা আমি দেখে দেব। সো দেখো আমরা জানি হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ক্ষেত্রে 1/λ সমান সমান হচ্ছে আর এইচ 1/n1 এরপর স্কোয়ার মাইনাস 1/n2 এরপর হচ্ছে স্কোয়ার, আমরা কিন্তু এইটা জানি। সো দেখো আমাদের কি বের করতে বলেছে, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেছে, তরঙ্গ সংখ্যা। সো তরঙ্গ সংখ্যাটা হচ্ছে 1/λ, যেটা এইটাকে বলা হয়, এইটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, এটাকে হচ্ছে এভাবে প্রকাশ করা হয় তরঙ্গ সংখ্যা সমান সমান এই সেম ফর্মুলা হবে। সো দেখো আর এইচ এর মান কিন্তু দিয়ে দিছে কত, 10.97 গুণন 10⁶, তাই তো 1/n1টা কোনটা হবে, n1টা হবে যে শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায়, মানে ছোট যে শক্তি স্তর হবে। এইখান দেখো লাইমেন যে বাবার সিরিজ আছে, লাইমেনের মান হয় 1, সো n1টা হবে 1, এরপর হচ্ছে স্কয়ার মাইনাস 1/n2টা হচ্ছে যে শক্তি স্তর থেকে আগত হয়,
মানে বড় শক্তি স্তর, N2 টা হবে বড়। তো দেখো চতুর্থ শক্তি স্তরে N2 টা হবে বড়, মানে 4, এভাবে মনে রাখতে হবে। এরপর হচ্ছে স্কয়ার, বা এটাকে যেভাবে আছে সেভাবে রেখে দেই। এখানে যদি 4 এর পরে স্কয়ার যদি হয় তাহলে হচ্ছে 16, আর 1 এর পরে স্কয়ার দিলে 1 হয়। এখানে লসাগু করলে নিচে হবে 16, উপরে হবে 16 মাইনাস 1, দ্যাট মিন্স 50। এইটাকে আমাদের একটু হাতে ক্যালকুলেশন করতে হবে। কিভাবে হাতে ক্যালকুলেশন করব, একটু আমাদের একটু ভাবতে হবে, বুঝছো? একটু থিঙ্কিং করলে এই প্রশ্নের সমাধান করতে পারবো। এক্সাক্ট কিন্তু আমরা হাতে ক্যালকুলেশন করতে পারবো না। এরকম ক্যালকুলেশনটা, লবটা হচ্ছে বড় হবে, হরটা ছোট হবে, মানে উপরে বড় হবে, হরটা নিচে ছোট হবে, মানে হচ্ছে লব ডিভাইডেড হর। সেইটার কিন্তু অ্যান্সার সবসময় 0 সামথিং কিছু আসবে, 0 কিছু আসবে। সো দেখো 15 ডিভাইডেড 16, তোমরা ক্যালকুলেটর দেখতে পারো 0 সামথিং 9 বা এরকম কিছু আর সামথিং কিছু আসবে। যাই আসুক না কেন, দেখো এইটার সাথে হচ্ছে এইটার কিন্তু হচ্ছে ক্যালকুলেশন করলে 0.9 বা সামথিং আরো কিছু আসবে। যখনই 0 সামথিং কিছু আসবে তার সাথে যদি এইটা গুণ করো, অবশ্যই অ্যান্সারটা কিন্তু ছোট হবে, বুঝছো? তাহলে এইটার সাথে যদি আমরা 0.9 বা 0 সামথিং আরো আসবে, এটা ভাগ করলে বোঝা লাগবে, গুণ করলে অ্যান্সার যেটা হবে এইটার খুব কাছাকাছি হবে, বাট একবারে এইটা হবে না, এর থেকে বেশি হবে না, এর থেকে কম হবে। অপশনগুলোর ভিতর দেখবো যে এইটার থেকে একটু কম কোনটা হবে। এখানে যদি 6 থাকতো, মানে 16 থাকবে, 16 ভাগ হচ্ছে 1 হয়, তাহলে এইটাই হতো। বাট এখানে কিন্তু একদম 16, মানে এইটাই হবে না, এখানে হচ্ছে 0 সামথিং হবে, সেহেতু এর থেকে একটু ছোট হবে। তো অপশনগুলোর দিকে খেয়াল করে দেখো, এটা থেকে কি বলছে একটু ছোট হবে, দেখো এটা কিন্তু হচ্ছে এটার থেকে অনেক ছোট, এ নাম্বার অ্যান্সার হবে না। আবার বি নাম্বার দেখো, বি নাম্বার হচ্ছে এখানে 10⁻⁻6 তো হবেই না। যখন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলতো তখন কিন্তু উল্টে যেত, তখন কিন্তু 10⁻⁻ হয়ে যেত। সো বি নাম্বারও হবে না। এখন সি আর ডি নাম্বারে হতে পারে। দেখো এখন সি নাম্বার অপশনে খেয়াল করো, সি নাম্বার আছে 10⁻², 8 গুণ 10⁵, আর এটা হচ্ছে 6, মানে 0 সামথিং এর জন্য এত বড় কমবে না। এখানে যদি আরো 0.0 থাকতো, 0.09 থাকতো বা সামথিং থাকতো, তখন কিন্তু এখানে 5 পাওয়ার হয়ে যেত। সো ডি নাম্বার হবে না। বাট সি নাম্বার দেখো, এখানে 10⁻6 হবে, আর এখানে দেখো 0.97, মানে 97 ছিল, 284,375, কাছাকাছি অনেক মান। সো অ্যান্সারটা হবে সি নাম্বার। সো এই প্রশ্নটা তোমাদের একটু আন্দাজ করে দাগাইতে হবে, তাছাড়া কিন্তু এক্সাক্ট হাতে ক্যালকুলেশন করতে হবে না। সো আমি ঠিকটাও কিন্তু শিখে দিয়েছি, আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে বলছে হচ্ছে হুন্ডের নিয়ম অনুযায়ী কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক। হুন বাবাজি কি বলছে? হুন বাবাজি বলছে ইলেকট্রন গুলো সবসময় অযুগ্ম অবস্থায় থাকবে, সবসময় তারা সিঙ্গেল ভাবে থাকতে পছন্দ করে। সবচেয়ে যেটাতে সিঙ্গেল ভাবে ইলেকট্রন আছে, অযুগ্ম ভাবে আছে, সেটা হচ্ছে কারেক্ট হবে। এখানে জিনিস খেয়াল করো, এখানে দেখো সর্বশেষ কক্ষপথে পি অরবিটাল। সো পি অরবিটাল এ নাম্বার অপশনে যদি খেয়াল করে দেখো, এখানে পি অরবিটালের জন্য কয়টা ঘর হবে? পি অরবিটালের জন্য কিন্তু হচ্ছে 3টা ঘর হয়। 3টা ঘরে দেখো এখানে 2টা ইলেকট্রন দিছে, প্রথম কার্ডটাকে 2টা দিছে আর দ্বিতীয় কার্ডটাকে হচ্ছে 1টা দিয়েছে। হুন বাবাজি না, হুন বাবাজি বলবে যে আগে প্রত্যেকটা ঘরে একটা একটা করে যাবে, তারপরে আগে ঘরে আসবে। সো এটা কিন্তু অ্যান্সার হবে না। আর বি নাম্বার অপশনে খেয়াল করে দেখো, বি নাম্বার অপশনে সর্বশেষ কক্ষপথে কিন্তু হচ্ছে পি অরবিটাল আছে, তাহলে 3টা ঘরই হবে। 3টা ঘরে দেখো, প্রথম প্রথম ঘরে কত হবে? 0, তারপরে কার্ডটাকে আছে হচ্ছে 1টা, তারপরে কার্ডটাকে আছে হচ্ছে 2টা। ঘুণ বাবুজি না, আগে আগে এই ঘর পূর্ণ হবে, প্রত্যেকটা ঘর এখান থেকে শুরু হবে 1 1 1, তারপরে আবার এইভাবে আসবে। তো এটাও সঠিক নয়। এবার সি নাম্বার অপশন খেয়াল করে দেখো, সি নাম্বার অপশনে এটাও পি অরবিটাল, শেষ কক্ষপথে 3টা ঘরে হবে। সো দেখো প্রথম কার্ডটাকে দিয়েছে হচ্ছে 1টা, দ্বিতীয় কার্ডটাতে দিয়েছে হচ্ছে 2টা, পরের কার্ডটাকে ফাঁকা রাখছে। সো এইটা হবে না, কারণ হুন বাবু যে বলে প্রত্যেকটাতে একটা একটা করে যাবে, তারপরে পুনরায় আগের অরবিটাল আসবে। সো এইটাও কিন্তু অ্যান্সার হবে না। এবার ডি নাম্বার অপশন খেয়াল করো দেখো, ডি নাম্বার অপশনে সর্বশেষ এটাও পি অরবিটাল আছে, এটারও কিন্তু 3টা ঘর হবে। সো এইটার কি ইলেকট্রন দিয়েছে দেখো, প্রথমটাকে এক্স টাকে 1 দিয়েছে পি এক্স এ, তারপরে
পি ওয়াই এ 1 দিয়েছে আর পি জেড এ 1 দিয়েছে। সো হুন বাবু এইটাই বলছে যে প্রত্যেকটা অরবিটালকে একটা 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 করে ইলেকট্রন দিবে, তারপরে যে আরো ইলেকট্রন থাকে তাকে এইটাতে বিপরীতমুখী হয়ে প্রবেশ করবে। সো এই প্রশ্নের অ্যান্সার হবে ডি নাম্বার। সো হুনদের নীতি অনুযায়ী এইখানে অযুগ্ম ইলেকট্রন সবচেয়ে বেশি আছে, সো এইটা হবে কারেক্ট অ্যান্সার। তা বিক্রিয়া দিয়েছে, বলছে হচ্ছে সমীকরণ অনুযায়ী 27°C তাপমাত্রায় 1 এটম চাপে এত লিটার হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ লোহা লাগবে। সো দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে সম্পর্ক একটার সাথে আরেকটা সম্পর্ক আছে। কার সম্পর্ক আছে দেখো, এই হাইড্রোজেন গ্যাসের সাথে আবার লোহার সম্পর্ক দিয়েছে, তাহলে কি পরিমাণ লোহার প্রয়োজন হবে। সো দেখো এই বিক্রিয়া থেকে আমাদের সমতা যদি থাকে ভালো, আর সমতা না থাকে আমাদের সমতা করতে হবে। সো দেখো এখানে ফেরাস হচ্ছে একটা, এই পাশেও ফেরাস হচ্ছে একটা, এখানে হাইড্রোজেন হচ্ছে দুইটা, এখানে হাইড্রোজেন দুইটা, এখানে সালফেট একটা, এখানে সালফেট একটা। সো এটা সুন্দরভাবে মানে কি দিয়ে আছে, এটাকে কি বলে, উভয় পাশে হচ্ছে সমতা করা আছে, আমাদের সমতা করতে হবে না। এখন সম্পর্ক কার সাথে কার দেখো, হাইড্রোজেনের সাথে হচ্ছে লোহা, লোহা মিন্স ফেরাসের। দেখো ফেরাসের এখানে ফেরাস আছে 1 মোল, হাইড্রোজেনে আছে 1 মোল। সো আমরা এভাবে লিখতে পারবো হচ্ছে এন অফ ফেরাস এফ ই সমান সমান লিখতে পারবো হচ্ছে এন অফ হাইড্রোজেন, মানে হাইড্রোজেনের মোলটা ফেরাসের মূলত। দেখেন ডাটাগুলো কার সবচেয়ে বেশি দিয়ে আছে, ডাটাগুলো সব দিয়ে আছে হাইড্রোজেনের, কিন্তু আমরা হাইড্রোজেনের মোল যেটা হবে ফেরাসের মোলও কিন্তু সেটা হবে। আমরা যদি মোল সংখ্যা বের করতে পারি সেখান থেকে পরিমাণ মানে ডাব্লু মানও কিন্তু খুব সহজে বের করতে পারবো, বুঝছো। তাহলে আমরা প্রথমে হচ্ছে মোল আমরা কার বের করবো, হাইড্রোজেন। ডাটাগুলো দেওয়া আছে দেখো হচ্ছে তাপমাত্রা, চাপ, আয়তন। এটা কোন ফর্মুলা থেকে বের করব, আমরা বের করতে পারবো আদর্শ গ্যাসের ফর্মুলা পিভি সমান সমান এন আর টি। এখান থেকে এন সমান সমান কি হবে, এন সমান সমান হবে হচ্ছে পিভি আর টি। এনটা কার বের হবে, এনটা কিন্তু বের হবে হচ্ছে হাইড্রোজেনের। হাইড্রোজেনের যেটা মোল হবে ওই ফেরাসের মোল সংখ্যা কিন্তু সেম হবে এই বিক্রিয়া অনুযায়ী। তাহলে দেখো কি কি ডাটা দেওয়া আছে, পি চাপটা কত দেওয়া আছে দেখো 1 অ্যাটম। সো এখানে চাপটা দেওয়া আছে কিন্তু হচ্ছে 1 এটম গুণন হচ্ছে ভিটা কত দিয়েছে, ভিটা হচ্ছে আয়তন, আয়তন দিয়েছে 200 লিটার। আর এর মানে এটার ক্ষেত্রে হবে 0.0821, 0.0821 হবে হচ্ছে আর এর মানে টির হচ্ছে তাপমাত্রা কত বলছে 27 ডিগ্রি, এটা ক্যালভিনে নিলে হচ্ছে 300 ক্যালভিন হবে। সো এইখানে যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা যায়, তাহলে দেখো উপরে থেকে 2, আমরা এইটাকে 8 গুণন 10⁻² এভাবে লিখতে পারি, আর এইখানে আছে হচ্ছে 3। দেখো এই 2 দ্বারা 8 কে কাটলে হচ্ছে 4, তাহলে 1 ডিভাইডেড হবে কত, 3 4 12, 3 4 হচ্ছে 12 গুণন হচ্ছে 10⁻²। বা দেখো 1 ডিভাইডেড 1.2, এটাকে এক ঘর যদি এই পাশে নাও 10⁻⁻1 হয়। সো এটা অনেক জটিল হাতে ক্যালকুলেশন করা। সো এটা যদি করো তাহলে আসবে 8.02 মোল আসবে, বুঝছো। এটা হাতে ক্যালকুলেশন করা অনেক টাফ হয়ে যাচ্ছে। সো দেখো কি বলছি, এটা আমরা যে মোল পাইলাম এই মোলটাও কিন্তু হবে ফেরাসের মোলের সমান। তাহলে দেখো আমাদের বলছে কি পরিমাণ ফেরাস প্রয়োজন, মানে কত পরিমাণ ডাব্লুর মান আমাদের বের করতে হবে। তাহলে ফেরাস প্রয়োজন হবে দেখো 1 মোল ফেরাসের হচ্ছে 1 মোল ফেরাসের ভর কত, ভরটা উল্লেখ করে দিয়েছে হচ্ছে 56 গ্রাম। অতএব এত মোল কত লাগবে, 8.02 মোল ফেরাসের ভর, ওজনটা হবে, ভরটা হবে হচ্ছে কি পরিমাণ লাগবে, পরিমাণটা হবে হচ্ছে এসে গুণ হবে। তো 56 সাথে যদি 8 গুণ করো 455 বা 455 গ্রাম হবে। সো এটা হাতে ক্যালকুলেশন টাফ ছিল,
এটা কিন্তু ক্যালকুলেটর দিয়ে একবার এক্সাক্ট অ্যান্সারটা আসবে। অ্যান্সারটা হবে 455 কেজি। ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্ন বলছে পানিতে দ্রবীভূত অক্সিজেনের ডু এর পরিমাণ কমে গেলে কি হয়? থিওরিটিক্যাল প্রশ্ন। ডু এর মান হচ্ছে যখন কমে যায় তখন কিন্তু পানির দূষণ মাত্রা ক্রমাগত বেড়ে যায়, যার কারণে মাছ কিন্তু মারা যেতে শুরু করে। সেহেতু অ্যান্সারটা হবে এ নাম্বার, এটা মুখস্থ রাখবো। ঠিক তাপমাত্রায় এত চাপে হচ্ছে হাইড্রোজেন, এত আয়তনের হাইড্রোজেন গ্যাস আছে, আবার এত চাপে এত নাইট্রোজেনের আয়তনের এত গ্যাসকে যদি এত আয়তনের হচ্ছে ফ্লাক্সে শূন্য ফ্লাক্সে রাখা হলে মিশ্রণের মোট চাপ কত? তো মিশ্রণের মোট চাপের ফর্মুলা হচ্ছে পিবি সমান সমান হচ্ছে পি1 ভি1 প্লাস হচ্ছে পি2 ভি2, মানে দুইটা গ্যাসের জন্য। এটা যদি আরো একাধিক থাকতো তাহলে হতো প্লাস পি3 ভি3, আরো একাধিক থাকতে পারে, চারটা থাকলে পি4 প্লাস ইন্টু ভি4 এটা হতো। তাহলে আমাদের কি বের করতে হবে? মিশ্রণের মোট চাপ, মোট চাপটা হচ্ছে পি, বা মিশ্রণের মোট চাপটা হবে পি সমান সমান হবে হচ্ছে পি1 প্লাস হচ্ছে পি2 ডিভাইডেড হবে ভি। তাহলে আমরা হচ্ছে এই এটা কি হাইড্রোজেনের গ্যাসগুলোকে পি ওয়ান ধরবো, ওয়ান জাতীয় ধরবো, আর একটা নাইট্রোজেনের গ্যাসগুলোকে হচ্ছে টু জাতীয়কে ধরবো। তাহলে পি1 হাইড্রোজেন গ্যাসের চাপ কত দিয়ে আছে হচ্ছে 30 সেন্টিমিটার হাইড্রোগ্রাম চাপ। আমরা এককে কনভার্ট করবো না, কারণ ওপর আর নিচের একক যদি সেম হয় তাহলে কাটা যায়, সেহেতু আর আমরা এই এককে কনভার্ট করবো না। ভি1টা দেখো কি দিয়ে আছে, এত লিটার 200 সেন্টিমিটার কিউব লিটার দিয়ে আছে। এরপর হবে হচ্ছে প্লাস পি পি2টা হবে হচ্ছে নাইট্রোজেন গ্যাসের হচ্ছে চাপ হচ্ছে কত, চাপটা হচ্ছে 40 গুণন ভি2 কত, ভি2 আয়তন এটা হচ্ছে 300 ডিভাইডেড হবে ভি2, সরি ভিটা হচ্ছে ওই ফ্লাক্সের মোট আয়তন, আয়তনটা হচ্ছে মোট আয়তন হচ্ছে 400। তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখো, এখানে হবে কত, 3 দোকানে 6 মানে হচ্ছে 6000 প্লাস এখানে হবে 3 4 12, 12 মানে হচ্ছে 12,000 ডিভাইডেড হবে হচ্ছে 400। তাহলে 6000 আর হচ্ছে 12,000 মানে হচ্ছে 18,000 ডিভাইডেড হচ্ছে 400 ডিভাইডেড হচ্ছে 400। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, দেখো 2 দিয়ে কাটলে এখানে 2 হবে, এখানে 2 দিয়ে কাটলে হচ্ছে কত হবে 90, 90 কে আবার 2 দিয়ে কাটলে 45। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে মিশ্রণের মোট চাপটা হবে 45। 3 নাম্বার কারেক্ট অ্যান্সার। প্রশ্ন বলছে 25°C তাপমাত্রা এত মোল ঘনমাত্রা জলের দ্রবণে যদি এসিটিক অ্যাসিডের এত পার্সেন্ট বিয়োজিত হলে দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? সো আমাদের হচ্ছে এইচ প্লাস আয়নের হচ্ছে ঘনমাত্রা এটা বের করতে বলছে। সো এটা কিন্তু একটা অ্যাসিডিক অ্যাসিড বা দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিডের এইচ প্লাস এর ঘনমাত্রা বের করার ফর্মুলা হচ্ছে বিয়োজন মাত্রা এর সাথে গুণটা হবে হচ্ছে ঘনমাত্রা, যেটা দিয়ে দেখো হচ্ছে বিয়োজন মাত্রা কত দিয়েছে, এত পার্সেন্ট। বিয়োজন মাত্রা দিয়েছে 4.2%, মানে হচ্ছে 100%, পার্সেন্টের ভিতর এত পার্সেন্ট মানে হচ্ছে 100 দ্বারা ভাগ হবে, কিন্তু গুণন ঘনমাত্রা দেওয়া কত 0.01, 0.01 কিন্তু হচ্ছে ঘনমাত্রা দেওয়া। আচ্ছা এটা একটা হাতে ক্যালকুলেশন করে দেখো, 4.2 কে এভাবে রেখে দেই, আর মানে 100 কে 10 এর উপর পাওয়ার 2 দ্বারা লিখতে পারি। এটা যদি এর উপরে পাঠিয়ে দাও তাহলে 10 ইনভার্স -2 হবে। আর গুণন দেখো, পয়েন্টের পরে 1 নিলাম আর পয়েন্টের পর কয় ঘর, এক ঘর 2 ঘর, তাহলে 10 টু দি পাওয়ার -2 হবে। তাহলে দেখো 4.2, এইটা দুইটা বেশ সেম, একটা লিখলাম আর পাওয়ার গুলো যোগ হবে, -2 সাথে -2 যোগ করলে -4। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এই এইচ প্লাস আয়নের ঘনমাত্রা হবে 4.2 গুণন 10 টু দি পাওয়ার -4। এই নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্ন হচ্ছে এই যৌগের হচ্ছে
নামকরণ করতে বলছে। তো দেখো যে যৌগটি দেওয়া আছে একটু তোমার বোঝার সুবিধার্থে দেখো, এইটাকে হচ্ছে শাখা থেকে একটু বাইরে লিখেছি। CH3 যে মূলক ছিল, এখানে দুইটা মূলক ছিল দেখো এই কার্বনে, একটা CH3 একটা হচ্ছে OH মূলক বাইরে বানাইছি, আর কোনো মূল্য নেই, এই যে রেখেছি। তো নামকরণের প্রথম যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের শনাক্ত করতে হবে কোন দিক দিয়ে নামকরণ করলে কার্বন কার্বন সবচেয়ে বড় শিকল হয়। দেখো আমরা যদি হচ্ছে একেবারে এই দিক থেকে বা এই দিক থেকে নামকরণ করি না কেন, সবচেয়ে এই কার্বন শিকলটা হচ্ছে সবচেয়ে হচ্ছে বড় শিকল। তাহলে আমাদের এই দিক থেকে বা এই দিক থেকে শিকলের ভেতরে আমাদের নামকরণ করতে হবে। সো এবার আমরা কোন দিক থেকে নামকরণ করে, বাম দিক থেকে ডান দিকে না ডান দিক থেকে বাম দিকে, এইটা নির্ভর করে হচ্ছে কার্যকরী মূলকের যার প্রায়োরিটি বেশি, আর যার প্রায়োরিটি বেশি আর ওই কার্যকরী মূলক থেকে যেই দিক থেকে গুনলে তাড়াতাড়ি পাওয়া যাবে সেই দিক থেকে নামকরণ করব। এখানে দেখো মূলক গুলো আমাকে শনাক্ত করি, এখানে CH মূলক, এখানে হচ্ছে CH মূলক মানে অ্যালকাইল মূলক, এখানে অ্যালকাইল মূলক, আর এখানে হচ্ছে OH মূলক অ্যালকোহল মূলক আছে। সো অ্যালকাইল মূলকের থেকে অ্যালকোহল মূলকের প্রায়োরিটি বেশি, তাহলে আমাদের নামকরণ করতে হবে। দেখো OH মূলক যেই দিক থেকে কাছে হবে, আমরা এই বাম দিক থেকে দেখি, হিসাব করে দেখি কোন দিক থেকে কাছে আছে। এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। এই দিক থেকে যদি গুনি দেখো এটা 4 নাম্বার কার্বনে পড়তেছে। আর এই দিক থেকে যদি গুনি দেখো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার কার্বন, এটা 5 নাম্বার, এটা হবে 6 নাম্বার। তাহলে এই দিক থেকে গুলো দেখো 3 নাম্বার কার্বনে কিন্তু এটা কাছে আছে, সেহেতু আমরা যে কাজটি করব, আমরা বাম থেকে ডান দিক থেকে নামকরণ করব, বুঝছো, কার্বনের নামকরণ করব। এবার দেখো এখানে কয় কার্বন বিশিষ্ট, 1 2 3 4 5 6, 6 কার্বন বিশিষ্ট যেহেতু, সেহেতু কিন্তু এইটা হবে হেক্স, হেক্স জাতীয় কিছু হবে। তাহলে দেখো এখানে কি কি মূলক আছে সেগুলো আগে আমরা একটু লিখি। দেখো এখানে মূলক আছে হচ্ছে অ্যালকাইল মূলক আর হচ্ছে হাইড্রোক্সাইল মূলক। এই অ্যালকাইল মূলক আর হচ্ছে হাইড্রোক্সাইল মূলক কোনটা আগে বসবে নামকরণের ক্ষেত্রে, এইটা দেখো হচ্ছে এইটা হচ্ছে মিথাইল মূলক, কিন্তু এটা কিন্তু মিথাইল মূলক, সেহেতু মিথাইলের ইংরেজি ক্যাপিটাল হচ্ছে এম, এম। আর এই অ্যালকোহল বা হচ্ছে অলের হচ্ছে প্রথম অক্ষর হচ্ছে ইংরেজি অক্ষর হচ্ছে ও, সেহেতু দেখো এই এম এর পূর্বে কিন্তু এম আসে ইংরেজি ক্যাপিটালে, সেহেতু এই মিথাইল মূলক কিন্তু এই অ্যালকাইল মূলককে কিন্তু আমাদের প্রথমে লিখতে হবে। তাহলে দেখো কোন কোন কার্বনে এই মিথাইল মূলক আছে, 2 নাম্বার কার্বনে এবং 5 নাম্বার কার্বনে, সেহেতু আমরা লিখবো হচ্ছে 3,5 ডাই, মানে দুই জায়গায় যেহেতু আছে সেহেতু লিখবো হচ্ছে ডাইমিথাইল, ডাইমিথাইল, ডাইমিথাইল। এবার এবার এইটার নাম দুই ভাবে হতে পারে, থ্রি থ্রি অল হেক্স, না ওটা হবে না, এটা হবে না। হেক্স এরপর হবে হচ্ছে হেক্স, এর ক্ষেত্রে একটু ব্যতিক্রমের মতো হয়। এরপর হচ্ছে 6 কার্বন যেহেতু, সেহেতু হবে হচ্ছে হেক্স। আর কয় নাম্বার কার্বনে OH মূলক আছে, 3 নাম্বার কার্বনে, সেহেতু লিখবো হচ্ছে থ্রি ওয়াল, থ্রি অল। সো এটার সাথে কি অপশন ডিরেক্টলি এভাবে নাই, সো এটাকে আবার এভাবে লেখা যায় হেক্সা, হেক্সানল, হেক্সানল 3। দেখো এই দুইটার ভিতরে একটা অ্যান্সার অপশন গুলোতে আছে। দেখো আমাদের 3,5, 3,5 একটা হচ্ছে ডাইমিথাইল হেক্সানল 3। সো এই বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটাও কিন্তু এরকম কিন্তু নামকরণ হয়, আশা করি বুঝতে পারছো। খাদ্য সংরক্ষণ হিসাবে কোনটি ব্যবহার করা হয়, তো প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ অনুযায়ী অপশনগুলোর ভেতর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড মানে লবণ ব্যবহার করা হয়। সো মুখস্থ রাখবা যে প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ কিন্তু হচ্ছে লবণ, এরপরে হচ্ছে সরিষার তেল, এগুলো ব্যবহার করা হয়ে থাকে। দেখো এই প্রশ্নে বলছে একটি যৌগ যোগে ব্রোমিন পানিকে বর্ণহীন করে এবং ওজোনোলাইসিস বিক্রিয়ায় সমমোলার প্রোপানল ও মিথানল উৎপন্ন করে কোন যৌগটি। ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করবে হচ্ছে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড থাকতে হবে, মানে অ্যালকিন এবং অ্যালকাইন হচ্ছে ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে।
বাট এইখানে হচ্ছে ওজোনোলাইসিস বিক্রিয়ায় সমমূলার প্রোপানল এবং মিথানল উৎপন্ন হয় হচ্ছে, এটা তুমি একটু মুখস্থ রাখবে যে বিউটিন ওয়ান। এই বিউটিন ওয়ান যৌগে হচ্ছে ওজোনোলাইসিস যদি করানো হয় তাহলে প্রোপানল এবং মিথানল দুইটা উৎপন্ন হয়। সো দেখো অপশনগুলোর ক্ষেত্রে দেখো এ নাম্বার অপশনে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেনল, এক নাম্বার কার্বনে হচ্ছে ডাবল বন্ড আছে, সেহেতু এটা হচ্ছে বিউটিন ওয়ান। সো এই প্রশ্নের অ্যান্সারটা হবে হচ্ছে বিউটিন ওয়ান, এটা মুখস্থ রাখবা। দেখো এই প্রশ্নে বলছে কোনটি আইসোইলেকট্রনিক। আইসোইলেকট্রন মানে কি? সকলের হচ্ছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে সমান হবে। দেখবো হচ্ছে কোন আয়নগুলোর ইলেকট্রন সংখ্যা সেম। দেখো এখানে ফ্লোরিন হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করছে, ফ্লোরিন হচ্ছে পার ইলেকট্রন কিন্তু থাকে হচ্ছে 9টি, একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ফ্লোরিনের এখানে ইলেকট্রন সংখ্যা 10টি। আবার এইখানে দেখো সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11টি, প্লাস মানে হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করছে, 11 থেকে একটা ইলেকট্রন ত্যাগ করছে মানে হচ্ছে তাহলে 10টি। সোডিয়াম প্লাসের ইলেকট্রন সংখ্যা 10টি। এখানে দেখো হচ্ছে অক্সিজেন 2 মাইনাস মানে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, 8টা কিন্তু ইলেকট্রন থাকে, দুইটা গ্রহণ করলে 10টা হয়। এই অক্সিজেন 2 মাইনাসের কিন্তু হচ্ছে 10টি ইলেকট্রন। আর এখানে দেখো হচ্ছে C4 মাইনাস মানে কার্বন 4টা ইলেকট্রন গ্রহণ করছে, 6টা কিন্তু অলরেডি থাকেই কার্বন ইলেকট্রন, 4টা গ্রহণের কারণে 10টা হচ্ছে। সো এই অপশনে মিলে যাচ্ছে, দেখো প্রত্যেকটারই সেম 10টা করে ইলেকট্রন আছে, আর এগুলো তোমরা চেক করবা মিলবে না। সো এই নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এগুলো হচ্ছে আইসোইলেকট্রনিক। প্রথম বিক্রিয়া দেয়, সো হ্যালোজেন বিক্রিয়া দিবে হচ্ছে এরকম CH3CO, এর সাথে হচ্ছে হ্যালোজেনটা থাকবে, হ্যালোজেনের মৌলটা থাকবে। সো হ্যালোজেনের মৌলটা হতে পারে হচ্ছে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরকম। সো এইটার সাথে হ্যালোজেন মৌল দেখো এখানে ক্লোরিন আছে, সো এটা হবে এই প্রশ্নের অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলছে সম আয়তনের এত অ্যাসিটিক অ্যাসিড এবং এত মোলার সোডিয়াম অ্যাসিটেট মেশালে দ্রবণটির পিএইচ কত হবে। সো কে এর মান দিয়ে আছে, মেন্স হচ্ছে এটা কিন্তু হচ্ছে দুর্বল অ্যাসিড। সো দুর্বল অ্যাসিডের পিএইচ বের করার ফর্মুলা হচ্ছে, পিএইচ এর মান বের করার ফর্মুলা হচ্ছে পিকেএ প্লাস লগ, উপরে হবে হচ্ছে লবণ মানে সল্টের ঘনমাত্রা, আর নিচে হবে হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। সো এখানে দেখো হচ্ছে ডিরেক্টলি পি কে এর মান দেয়া নেই, কে এর মান দেয়া আছে। সো কে এর মান দেয়া থাকলে পি কে এর মান কিভাবে বের করব, মাইনাস লগ কে এর মান আসবে, কে এর মান কত 1 গুণন 10 টু দি পাওয়ার -5, এরপরে প্লাস লগ দেখো সল্টের ঘনমাত্রা, দেখো অ্যাসিডের সল্ট মানে লবণে কিন্তু সোডিয়াম অ্যাসিটেট, এটার ঘনমাত্রা কত 0.1, আর নিচে হবে অ্যাসিডের ঘনমাত্রা দেখো 0.1। এখানে আমরা ক্যালকুলেশন করে দেখো লগের পর যদি পাওয়ার থাকে সেই পাওয়ার কিন্তু এই সামনে নিয়ে আসা যাবে, তাহলে মাইনাস আছে, এই পাওয়ার যদি -5 কে নিয়ে আসি +5 হবে ইনটু লগ, এখানে থাকবে হচ্ছে 1 এর সাথে 10 গুণ করলে 10 হবে, প্লাস দেখো এটা সেম মানে 1, সো এখানে থাকতেছে হচ্ছে লগ 1। এবারে ক্যালকুলেশন করে দেখো 5 ইনটু লগ 10, এর লগ 10 এর মান হচ্ছে 1, তাহলে এর মান হচ্ছে 1, প্লাস হচ্ছে আর লগ 1 এর মান হচ্ছে 0, প্লাস হবে হচ্ছে 0, তাহলে এখানে 5 প্লাস 0 দ্যাট মিন্স 5। সো এই প্রশ্ন হচ্ছে পিএইচ এর মানটা হচ্ছে 5, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। ফাইল মানে নিউক্লিয়াস থেকে আকর্ষণ থাকে, এখানে অপশন গুলো হচ্ছে NH3, BF3, AlCl3, এগুলো হচ্ছে ইলেকট্রোফাইল, আর অবশেষে এইটা হচ্ছে NO2+, এইটা হচ্ছে নিউক্লিওফাইল। এই প্রশ্ন মুখস্থ রাখবা, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নে বলছে হচ্ছে ফেরাস লবণের ঘনমাত্রা এত এবং এত দ্রবণের সাথে আবার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা এবং হচ্ছে আয়তন দিয়ে আছে, যদি যোগ করা হয় তাহলে হচ্ছে ফেরাস হাইড্রোক্সাইড এর আয়নিক গুণফল মানে হচ্ছে KIP কি রকম হবে। সেই প্রশ্নটা একটা অসম্পূর্ণ প্রশ্ন দিয়েছে, বলা যায় মুখস্থ রাখতে হবে। সো এইখানে কিন্তু আমরা হচ্ছে
আয়নিক গুণফল মানে KIP KSP এর সাথে আমাদের তুলনা করতে হবে, বাট এই যৌগে কিন্তু হচ্ছে KSP এর মান কিন্তু উল্লেখ করে দেয়নি। এই FeO3 না FeOH3 এর হচ্ছে KSP এর মান, KSP এর মানটা হয় হচ্ছে 1.1 গুণন 10 টু দি পাওয়ার -60। আর তুমি এইটা যদি হচ্ছে KIP হিসাব করো, KIP যদি হিসাব করো তাহলে আসবে হচ্ছে 4. এর KIP যদি হিসাব করো তাহলে আসবে হচ্ছে 4.67 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 16। তাহলে এটা বলা যায় একটা মুখস্থ আগে থেকে জানতে হবে যে KSP আর KIP বের করা যায়, অনেক জটিল ক্যালকুলেশন হয় এটা, KSP উল্লেখ করে দেয়নি। তো এই হিসাবে দেখা যাচ্ছে কিন্তু দেখো KIP কিন্তু KSP এর এই মানের থেকে অনেক বড় একটা মান। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হবে হচ্ছে দাব্যতা গুণফল থেকে এটা অনেক বেশি হবে। সো অ্যান্সারটা হবে বি নাম্বার, দাব্যতা গুণফল থেকে এর আয়নিক গুণফল মানে দাব্যতা গুণফল মানে KSP থেকে এর আয়নিক গুণফল মানে হচ্ছে KIP অনেক বড় হবে। সো অ্যান্সারটা হবে বি নাম্বার। এই প্রশ্নের ক্ষেত্রে একটু মুখস্থ রাখবো। ভাই প্রশ্নে বলছে হচ্ছে ACl5 এর জ্যামিতিক আকৃতি কোনটি হবে? তাহলে A এর পারমাণবিক সংখ্যা 15। সো পারমাণবিক সংখ্যা A15 মিন্স এটা হবে হচ্ছে ফসফরাস, তাহলে যৌগটা হবে ফসফরাস পেন্টাক্লোরাইড। এর আকৃতিটা কিরকম হবে? সো এই আকৃতি কিভাবে বের করা হবে? এক্স এর মান বের করে এই প্রশ্নটি সমাধান করতে হবে। সো এক্স এর মান যদি বের করে 2 হয় সেটা হয় sp সংকরের মানে সরলরৈখিক। এক্স এর মান 3 হলে সেটা হবে sp2, আকৃতি হয় ত্রিভুজ আকৃতি। এক্স এর মান যখন 4 হবে তখন সেটা হচ্ছে sp3 সংকলন করতে আকৃতি হয় চতুষ্ফলকীয়। এক্স এর মান 5 হলে সেটা কিন্তু সংকলন হয় sp3d, আকৃতি হয় হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। সো এক্স এর মান বের করে দেখবো এটা কোন দশায় মিলে যায়। সো এক্স এর মান বের করার নিয়ম হচ্ছে প্রথমে আমাদের লাগবে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ ইলেকট্রন সংখ্যা। এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস, এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে হচ্ছে 5 প্লাস একযোজী পরমাণু সংখ্যা, একযোজী হচ্ছে 14, এখানে পরমাণু কয়টা আছে 5টা, ডিভাইডেড টু এখানে যদি অ্যালাইন গ্যালাইন থেকে যোগ বিয়োগ হতো, নাই যেহেতু আমাদের যোগ বিয়োগ করতে হবে না। তাহলে উপরে হচ্ছে 10 ডিভাইডেড টু দ্যাট মিন্স 5। 5 আসলে কি সংকরণ ঘটে? sp3d, আর sp3d সংকরণ যেখানে ঘটে সেটার আকৃতি হয় হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। সি নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। তাই প্রশ্নে বলছে হচ্ছে কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে ছোট? একটা মুখস্থ রাখবা, এই কয়েকটা আমি লিখে দিচ্ছি দেখো। H2O পানির বন্ধন কোণ হয় হচ্ছে 104.5 ডিগ্রি। আবার হচ্ছে NCl3 এর পানিতে sp3 সংকরণ ঘটে, আর এইটাতে হচ্ছে NCl3 এইটাতে হচ্ছে sp সংকরণ ঘটে, এর বন্ধন কোণ হয় হচ্ছে সম্ভবত হচ্ছে 160 ডিগ্রি। এরপরে হচ্ছে H2S এর sp সংকরণ ঘটে, এইটা হচ্ছে 92 ডিগ্রি সংকরণ ঘটে। আর একটা হচ্ছে PH3 সংকরণ হচ্ছে 94 ডিগ্রি বা এরকম কাছাকাছি আছে, আমার এক্সাক্ট মনে আসতেছে না। সবচেয়ে কম হচ্ছে H2S যে আছে এইটার সংকরণের বন্ধন কোণ। সো সি নাম্বার হচ্ছে কারেক্ট আনসার, H2S এটার বন্ধন কোণ সবচেয়ে ছোট। সো এই ছিল 2023-24 সেশনের কেমিস্ট্রি অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছিল, এই প্রশ্নগুলো সমাধান যতটুকু পারছি আমার তরফ থেকে বোঝানোর চেষ্টা করেছি। যদি ভুলও হয়ে যায় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ আমি কিন্তু তোমাদের মতো একজন স্টুডেন্ট। ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।